নমস্কার। বিভিন্ন সূত্র থেকে আমি কবিতা সংগ্রহ করি এবং সেই কবিতাগুলো পড়ে ভিডিও রেকর্ডিং করি। সেই কবিতাগুলো আরও কয়েকজন বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। দেখুন, আমার কবিতা পাঠের মধ্যে পাঠজনিত, পরিবেশনজনিত কুশলতা নেই। আমার কাছে এই পাঠকে যান্ত্রিকভাবে পরিবেশনযোগ্য করে তোলার জন্য যাবতীয় ব্যবস্থাদি নেই, সেদিকে আমার খুব একটা আগ্রহও নেই। আর আমি যে কাজ করছি সেই কাজটি অন্য কারো দক্ষতা সংগ্রহ করে ব্যয় করবার বা নিজের দক্ষতা বাড়াবার আপাতত কোনো সুযোগ আমার কাছে নেই। যদি কখনো আসে তাহলে আমি চিন্তা করে দেখব তখন যে আমি সেই সুযোগ গ্রহণ করব কি করব না। তবে আমার যা মানসিক যে গঠন কাঠামো এখনো পর্যন্ত, তাতে আমার উদ্দেশ্য শুধুমাত্র কবিতাটিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। অন্য কোনো রকম কোনো ব্যবস্থার সুযোগ না নিয়ে শুধুমাত্র আমার কবিতাটি, আমি যে কবিতাটি পড়ছি, আমার কবিতা নয়, অন্যের কবিতা, আমি যখন পড়ছি কবিতাটি, সেটি আপনাদের কাছে সাদামাটাভাবে পৌঁছে দেওয়া। তো এবং এখানে আমি কোনো কবি বা লেখকের ছোট বড়, খ্যাত অখ্যাত এসব বাছাবাছি করি না। আর যে পত্রিকাগুলো থেকে, আমি পত্রিকা থেকে কবিতা পড়ি, বিভিন্ন সূত্র থেকে যেমন পড়ি, বই থেকে পড়ি, বিভিন্ন জায়গা থেকে পড়ি, কোনো বন্ধু আমাকে সাহায্য করে কিছু পাঠালেন, সেগুলো পড়ি। আর বিভিন্ন সময় বিভিন্ন রকম পত্রপত্রিকা থেকেও আমি কবিতা পড়ি। আমার কাছে খুব বেশি যে নামি দামি অনেক পত্রপত্রিকা আছে বা আসে তেমনটা নয়, বা আমি সংগ্রহ করি তেমনটা নয়, যা আসে তার থেকেই পড়ি। এখন এই কর্ণফুলীর ধারে কাকলি গুহরক্ষিতের একটি পত্রিকা, এরা বেশ কিছুদিন পত্রিকাটা করছেন। বেশ কিছুদিন বলতে কত বছর হলো দেখা যাক, 9 বছর হচ্ছে, নবম বর্ষ। তো 9 বছর ধরে তারা এই পত্রিকাটা করছেন। একটি লিটল ম্যাগাজিনের বয়স হিসাবে এই 9 বছর বয়সটা খুব বেশি কোনো বড় একটা বয়সও নয়, আবার নিতান্ত একটা ছোট বয়সও নয়। কারণ অনেক লিটল ম্যাগাজিন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাস এই সময়ের মধ্যে আবার বন্ধও হয়ে যায়। তাই 9 বছরটা একটা মোটামুটি মাপের বয়স বলা যায়। কিন্তু এই 9 বছরের মধ্যেই আমি যে কাজটা করছি লিটল ম্যাগাজিনে, সেই 9 বছর বয়সের সঙ্গে সঙ্গে, বছর অতিক্রম করার সঙ্গে সঙ্গে যদি আমি আমার দক্ষতাকে বাড়াতে পারি, আমি যদি ক্রমশ অভিজ্ঞ হয়ে উঠতে পারি, আমি যদি ক্রমশ পরিণত হয়ে উঠতে পারি, আমি যদি ক্রমশ ভিন্নতর হয়ে উঠতে পারি, তাহলে আমার একটি লিটল ম্যাগাজিনের 9 বছরের বয়সটা অনেক বেশি বয়স হিসাবে পরিগণিত হতে পারে।
তো এই সংখ্যার পত্রিকাটিতে থেকে আমি কিছু কবিতা, কয়েকজনের কবিতা পাঠ করব। একটা বিশেষ, এই পাঠের পিছনে আমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, পাঠকরা সেটা লক্ষ্য করবেন বলে আমার আশা। আমি সেটা মুখে বলবো না। প্রথম কবির নাম অরণ্যা সরকার, কবিতার নাম গোঠের ব্যাকরণ। এত ঢেকুর, সাত কোরকের বিস্ময়, সমাবেশে লেবুডঙ্কা, ঘনিষ্ঠ কোঠর কফি হাউসের দিব্যি, এখনো আবেগের তরে ওষ্ঠ তরবারি, গ্রিলে খোঁজা প্লাস্টিকে প্রাপ্তির অবশেষ। হ্যাঁ, ঠিক তত সুগভীর নয়, আঠা নয় তত, ঝুরঝুরে গর্ভাধানে ননস্টিকি আগামী। হরফের ক্ষয় দেখো রোজ, ঝুরঝুরে গর্ভাধানে ননস্টিকি আগামী হরফের ক্ষয় দেখো রোজ। এ তোমার বাঙালি অভ্যেস। হামাদাও হামাদাও পিছু পিছু, দেখো রবি মামাদের রাঙা জামা। কেন বুক জ্বালা, কেন অ্যাসিডিটি, দ্বিধার ফরিয়াদ জমে এত, বসন্তের ধুলোর মতো ঝেড়ে ফেলো সব, না ফোটা কুর্নিশ ছাড়ো মাঠে মাঠে। দেখো রাখাল দাদা বসে আছে, হাতে তার হেলদি কবিতার অ্যান্টাশিট। দেখো রাখাল দাদা বসে আছে, দেখো রাখাল দাদা বসে আছে, হাতে তার হেলদি কবিতার অ্যান্টাশিট। এখানে কবি এই সময়ের কবিতার উপরে, কবিতা যারা লিখছেন, কবিতার পত্রিকা যারা সম্পাদনা করছেন, কবিতার উপরে যারা কাজকর্ম করছেন, তাদের কিছু দিক নির্দেশ করতে চেয়েছেন তার এই কবিতার বক্তব্যের মধ্যে বলে আমার মনে হলো। পরের কবিতাটি অলক্তিকা চক্রবর্তী বইমেলা। শ্বাস নেওয়া ধুলো আর মুঠোয় ভরা মুক্তির দরজায় রেখে আসি নিজেকে। তাকে পরপর সাজানো এক আকাশ নক্ষত্রমালা, তুলে নিই গায়ে হাত বুলাই তাকে সেলফে। দিনকাল আর মধ্যলয়ে পড়া নামতায় যেন ইতিহাসের গন্ধ হয়ে উঠে আসে আলো। সেই সব সোনার কলম আর দিগদর্শনের গল্প বলে দিন। জ্ঞানের পাতায় এও বুঝি এক নতুন চেতনা, যার হাত ধরে আরও একবার দম নেয়া সব রকম প্রতিকূলতা পেরিয়ে মেলা শব্দে সমবেত আলো কোলাহল মেলে ধরা দিনানুদিনের অন্বেষণে যেন নতুন করে হাত বাড়ায় বৈঠকে মেজাজ। সেই সব রোদ্দুর আর আলো বাতাসের হাত ধরবে বলে। বইমেলা সম্পর্কে তার অনুভূতি তিনি এখানে লিখেছেন। এর পরের কবি অপর্ণা দেওঘরিয়া, সে আমার ঢেউ। মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, বেপরোয়া উল্লাসে কর্ণফুলির ধারে স্রোতের উথাল পাথাল জ্যোৎস্নায় ইচ্ছে করে তৃপ্ত হৃদয় শান্ত শীতল করি। দিনান্তে এঁকে ফেলি হলুদ পাতায় দক্ষিণ হাওয়ায় চিঠি। গোলাপের চিরকুটে বকুল মেয়ের মতন লুকিয়ে রাখি দীর্ঘশ্বাসের আগুন। নিরুপম আলোয় যে মেয়েটি রোজ শুকতারা খোঁজে, ফাঁকা অন্তরে আজও যেন সেই সুর বাজে। নিরুদ্বিগ্ন মন যেন কিছু চায়, কণ্ঠলগ্ন প্রাণে প্রাণে চোখ যেন কিছু খোঁজে, ছন্দময় প্রান্তরে দূরে দূরে।
নিঃসঙ্গ হৃদয় পোড়া মেয়েটি আঁচল পাতে, ক্ষুধায় দ্বিধায় লোভে লালসায়, দিন যাপনের দোষ গুণে। অদ্ভুত রোগের থালায় কে যেন দাগ রেখে যায়। সে আমার ঢেউ, একান্ত গোপাল গোপাল রৌদ্রময় প্রেম, অতল স্পর্শী শান্তি সুখ ভালোবাসার পরম ঈশ্বর। পরের কবি রত্নদীপা দে ঘোষ। কবিতার নাম উচ্চারণ। মহা অগ্নি, রসাতলের আয়তন উপকরণ প্রবন্ধ, মহাস্রোত, প্রাচীনতম তপস্যা সঙ্গীত সংকল্প, মহাঋষি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ডানায় দেবালয়ের মমত্ব, মহাযুদ্ধ, বৈঠকি উৎসবে মত্ত ফোঁটা ফোঁটা লাল, মহাপৃথিবী, পাখির দাওয়া মানুষের উঠোন ত্রিনয়নী আঙিনা, মহারসিক, যার মুঠোয় বন্দি হাসির মুক্তাঞ্চল এবং মুদ্রাখানি, মহাকান্না, কোড়া কাগজের শীষ। মহারসিক কি হলো? মহারসিক যার মুঠোয় বন্দি হাসির মুক্তাঞ্চল এবং মুদ্রাখনি, যার মুঠোয় বন্দি হাসির মুক্তাঞ্চল এবং মুদ্রাখনি, তিনি হলেন মহারসিক। মহাকান্না, কোড়া কাগজের শীষ। মহা উল্লাস, ফলভারে নত অষ্টাদশ মাত্রার টোকা। মহাপ্রদীপ, মনকে যে শেখায় চতুর্দশপদী কৃষি কবিতা। মহাকালী, চোখ বন্ধ করলে যার পুলক প্রকৃতি বৈরাগ্য। এরকম কিছু সংজ্ঞার সমাবেশ ঘটিয়েছেন রত্নদীপা দে ঘোষ, বা সংজ্ঞার সমাবেশ ঘটিয়েছেন, বা এক একটি অভিজ্ঞতা, এক একটি ধারণা, এক একটি বাস্তবতাকে তিনি ওই মহা বিশেষণটি লাগিয়ে এক শব্দে পরিণত করেছেন, একটিমাত্র শব্দে প্রকাশ করতে চেয়েছেন। পরের কবি গীতালি সেন। অভিসারণ। অনাদর অযত্নেতে বসে বসে কত আর সৃষ্টি করা যায়। জীবন যে ভেঙে ভেঙে আসে, যেখানে কেউ বুঝবে না কখনোই কথা, সেখানে নির্মাণ শুধু দুঃখের অভিসারী ক্রম। অপমান মেঘ করে উঠেছিল কবে, কবেই তা শরৎ বসন্ত ছেয়ে ঘন ঘটা আনে। কবে থেকে রূপকথা দূরে সরে যায়, পলাশ ভিজানো দিনে শুরু হয় স্বপ্ন সাহারার। শুধু মন ভাড়া মেলেনি কোথাও। সে যে ছলছলে গাছেদের ভালোবাসে, গলা উঁচু করে দেখে সব বেড়াজাল ভেঙে ভগীরথ প্লাবন এনেছে। ফুলের সৃষ্টির কথা লেখা হবে এবার কলমে। পরের কবি মধুমিতা বেতাল। শরীর মণ্ডলের মন্তাজ। শরীর মণ্ডলে একখানিও বিগ্রহ নেই, থাকলে অবশ্যই একটা মন্দির হতাম। উঠোনময় পশুর রক্তে মাখামাখি হলে গর্ভে ধরতাম একটা পাংশুটে পুরুষ। ইদানিং অন্ধকার হলেই অন্ধ হয়ে পড়ি। ভালোবাসাতে বড় ভয়। শীত কাটার শব্দের মতো প্রেম বৈতরণী ছুঁতে চায়। কয়েক বছর অপেক্ষা করতে লাগে ভালোবাসার একটা ভালো মুহূর্তের জন্য। এসব জেনেও পাটিগণিতের অঙ্কগুলো মার্জিন ভাঙে সূর্যের কুচকাওয়াজে। শুনতে পাই এক আগন্তুক পথের ডাক। সেদিন শরৎগন্ধী আবহের সঙ্গে কান্না শুনছিলাম।
কান্নাতে তেমন কিছু ছিল না, শুধু সাপের মুখ ধরে নেমে গেলাম শুরুতেই। গর্জন মুখর শহরও সে রাত্রে অন্ধ হয়ে গেল। উত্তরের কোনো প্রত্যাশা নেই, প্রশ্নও নেই, শুধু কোনো এক মৃত্যুদণ্ডের আসামি ফিরে এলে জেনে নেব জেল জীবন কতটা সুখের। শুধু কোনো এক মৃত্যুদণ্ডের আসামি ফিরে এলে জেনে নেব জেল জীবন কতটা সুখের। সংযুক্তা বসু ঠাকুর, কলতান। তুমি কত বদলে গেছো, কতখানি বদলালে ভিন্ন থেকে ভিন্নতর হতে পারো। সময়ের দীর্ঘশ্বাস যত বড় হয় ততদূর কল্পনার বিস্তার করে নিতে পারো। মন খারাপেও সীমানা টেনে দিতে পারো। অপর্যাপ্ত ঘুমের ঘোরে ফেরারি তোমার মন কত কিছু শিখে চলে নির্বিবাদে। যদিও রৌদ্রের রাজনীতি বোঝা ভার, তবুও কঠিন সময়ের এই হাহাকার তোমায় করে তোলে প্রতিবাদী বারংবার। আকাশ জুড়ে মেঘেদের তোলপাড়, বৃষ্টির কান্নাকে মুছে দেয় কবিতা আখর। ব্যালকনির পরিধি ছুঁয়ে পাখিদের কলতান যেন নিজের সাথে নিজের অবসর। পরের কবি পার্বতী রায়, একটু বেশি অপেক্ষা। যা ছিল ভাঙাচোরা সব নিয়ে গেছো, অসুস্থ একরাশ ধোঁয়া পড়ে আছে। এমন দিন কই, স্মৃতি থেকে খুলে রাখি পাতা। একরাশ নিমগ্নতা সাজাই, ঈশ্বরের বাগানে কত ফুল কত মালা। বিরহের সেতু থেকে বারবার স্পন্দন আসে। একটু বেশি অপেক্ষা কতখানি নীরবতা আনতে পারে জানো। সম্পর্ক আপেক্ষিক, কবির নাম মেম সাহেব। সম্পর্ক আপেক্ষিক, ক্ষত গভীরতর। স্বপ্নেরা বাধা দড়ির ওপার থেকে প্রাণ ভিক্ষা চায়। একটু সময় দাও। কলঙ্কের কালি উঠতে, তারপর সাদা পোশাক ভয়ার্ত শরীর জোর করে নিজের সর্বনাশ ডেকে আনে। সম্পর্ক তুচ্ছ, নিজের থেকে বেশি দামি কিছু নয়, তবুও বুকের মধ্যে টানাপোড়েন লেগে থাকে। ওঠো, লড়ো, হেরে যাওয়া অনেক শ্রেয় মরে বাঁচার থেকে। বিষাদের ছায়া, মোনালিসা রেহমান। যদিও ভালোবাসিলাম, না কিছু নেই। শূন্য করতল, বর্ষা আসে বসন্ত যায়, সেও আর ফিরে যায় না এই বিষণ্ণ সময়ে। তবু সে কি কথা বলবে, তবু সে কি কথা বলবে, তবু সে কি কথা বলবে তার প্রাণের নিচে আটকে থাকা পেরেকের কথা। ভাঙা দেওয়ালের ভেতর জিকির হচ্ছে, ধ্বনি প্রতিধ্বনি, শ্যাওলা ধরা পাথরের কারসাজি। দরগায় মোমবাতি জলে, সিন্নি খাওয়াও, কলা পাতার দাওয়াত খেতে চললাম। ওই দেখো দরগার চাঙড় ভাঙছে একদল মুনাফেক। ওই দেখো দরজার চাঙড় ভাঙছে একদল মুনাফেক। আমি কিন্তু ওদের হাতে শাবল গাইতি তুলে দিইনি। আজানের সুর আর সন্ধ্যার উলুধ্বনি কেমন মিশে যায় এক বিষণ্ণ দেওয়ালে। মালা ঘোষ মিত্র, কবিতার নাম গন্ধ। ধুতরা ফুটে আছে মন্দিরের এক কোণে, আধার এসে আরো বর্ণিল করে। পাশ দিয়ে যেতে গিয়ে বনজ গন্ধ, শ্বেতচন্দন গাছের সব পাতা ঝরে পড়ে। তবুও কত সুগন্ধি বাতাস, জ্যোৎস্না সরু হয়ে নেমে আসে উঠোনে।
অতীত গহ্বরে প্রবেশ করছে জল, অঙ্কের অনুশীলন নিয়মিত, তবুও জটিলতাগুলো সমাধান হয় না। বীজ এসে যায় ভালোবেসে, শৈল্পিক উল্লাসে জাগে আপাদমস্তক বন্দি, গোধূলি জলে নেমে আসে বাঁশির সুরে আলোড়িত মন। ঈশ্বরের কান্না, অজন্তা রায় আচার্য। পাহাড়ির গায়ে তারার মতো আলো ফুটে আছে। কুয়াশা যেভাবে আলোকে ছোট করে দেয়, তোমার মুখ ক্রমশ ঢেকে যাচ্ছে স্পষ্ট কুয়াশায়। নাশকতার উড়ন্ত লাল চিল, মথিত জীবকোষ, ঈশ্বরের অনাথ কান্না গড়িয়ে নামছে আকাশ পেরিয়ে। পাহাড়ের গা বেয়ে ঈশ্বরের কান্না শুষে নিচ্ছে মাটির অবচেতন মন, শস্য সম্ভবা হবে বলে। আর এই পত্রিকার যিনি সম্পাদক, তাঁর কবিতাটি পড়ব। ও চাঁদ সীমানা বাড়াও, কাকলি গুহরক্ষিত। প্রত্যেকটি নষ্ট বিকেলের গায়ে প্রত্যাশিত পচন, ছেঁড়া ছেঁড়া মেঘে বৈকালিক সম্মোহন, অকাল বৃষ্টি ডেকে আনে। ফুটিফাটা চালের দুঃখ ভেজা গান, চমকে চমকে ওঠে বিজলি। জলে ভেজা শিশু, আগামীর যিশু, বিছানায় চিৎ সাঁতার দেয়। গরম, গা গরম, কি অসহায়, শূন্য ভাড়ার শূন্য জঠর সংসার নদীতে অশনি সংকেতের স্বর। এর শেষ কবে? নৈঃশব্দের অন্ধকার চিরে ব্রহ্মা বিষ্ণু কবে যোগ নিদ্রা থেকে উঠে বসবে? আরও কিছু কবিতা পড়া যেতে পারত, কিন্তু কোথাও না কোথাও থামতেই হয়। এই পত্রিকাটি 9 বছর অতিক্রম করেছে। আমি চাইব আরও 2টি 9 বছর বা 3টি 9 বছর বা 4টি 9 বছর, অর্থাৎ আরও 18 বছর, 27 বছর, 45 বছর, এরকম দীর্ঘদিন এই পত্রিকাটি বেঁচে থাক। কিন্তু শুধু শারীরিকভাবে বেঁচে থাকা নয়, যদি আর বেশি দিনও না বাঁচে, যদি আর 2-4 বছরও থাকে, সেই 2-4 বছরের যে ক্রিয়াকর্ম, তার যে ছাপ, পদচিহ্ন, সেটা যদি খুব গভীর হয়, সেটা যদি খুব বলিষ্ঠ হয়, সেটা যদি খুব স্পষ্ট হয়, এবং সেটা যদি খুব শৈল্পিক হয়, সর্বোপরি সেটা যদি খুব কাব্যিক হয়, তাহলে এই পত্রিকা বহুদিন পর্যন্ত মানুষের মনে থেকে। এক একটি পত্রিকা, বহু পত্রিকার ক্ষেত্রে এমনটা ঘটেছে। পত্রপত্রিকার ইতিহাস খুঁজলে দেখতে পাবেন যে এক একটি পত্রিকা কোনো একটি দুটি বিশেষ সংখ্যা, বিশেষ কাজ বা কোনো একটি দুটি বিশেষ লেখা বহুদিন ধরে মানুষের মনে থেকে যায়। আবার তেমনি একটি পত্রিকার দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের টিকে থাকা, এগুলোও থেকে যায়। কিন্তু সেই ক্ষেত্রে পত্রিকাটি কতদিন বাঁচলো সেইটা ততটা জরুরি হয় না, পত্রিকাটি কি কাজ করলো সেটাই জরুরি বিচার্য বিষয় হয়ে ওঠে। আমি চাইব যে কর্ণফুলীর ধারে যে বিস্তৃত ভূখণ্ড রয়েছে, সেই বিস্তৃত ভূখণ্ডে কবিতার চাষ হোক, এবং যে ফসল আমরা ঘরে তুলব সে যেন ভিন্নতর হয়। আমার আগে যারা যা ফসল ওই জমি থেকে ফলিয়ে ঘরে তুলেছেন, সেই একই ফসল আমি যদি ঘরে তুলি, তাহলে আমার ফসলের কোনো আর চাহিদা থাকবে না, কারণ ওই ফসল ইতোমধ্যেই অন্যান্যদের ঘরে গচ্ছিত রয়ে গেছে।
তাই আমাকে সবসময়ই চেষ্টা করতে হবে যে কর্ণফুলীর ধারে যে কবিতার যে ফসল আমি ফলাচ্ছি সে যেন কোনো রকমভাবে সে যেন ভিন্নতর কিছু হয়। আমি যাদের কবিতা পড়েছি এর মধ্যে কয়েকজন বেশ নিয়মিত লেখক রয়েছেন, আবার অধিকাংশকেই আমি চিনি না, কিন্তু তাদের লেখাগুলোর মধ্যে কোথাও কোথাও কাব্যগুণের ফুলকি হঠাৎ হঠাৎ করে উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে। তারপরেই হয়তো সে তার ওই যে তার অপ্রত্যাশিত আবির্ভাব, সেটার প্রতি তিনি হয়তো আর তেমন কোনো পরিকল্পিত বিন্যাস দেবার কথা ভাবেননি বা কল্পনা করেননি। যদি আমার মনে যেটা আসছে সেটাই যদি আমি হুবহু সেভাবেই যদি লিখে দিই, তাহলে আমার আগে যারা জন্মেছিলেন এবং আমার পরে যারা জন্মাবেন মানসিক অভিজ্ঞতার বিচারে দেখা যায় যে একই রকমের ভাবনা চিন্তা, জৈবিক সারা, জৈবিক আদান প্রদান, নিবেদন, প্রার্থনা, চাওয়া, রাগ, ঘৃণা, ক্রোধ সব একই রকমের। তাই আমার প্রকাশকে যদি ভিন্নতর আমি করতে না পারি তাহলে কর্ণফুলীর প্রতি আমি সুবিচার করতে পারবো না বলে আমার মনে হয়। নমস্কার।